আজকের এই অনুষ্ঠানের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দজি মহারাজ, রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক। আমরা তার বক্তব্য শুনব। তিনি বলবেন বিবেকানন্দ, অভেদানন্দ ও প্রাসঙ্গিক ধর্ম প্রসঙ্গে। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামদেবাঃ, ভদ্রং পশ্যমাক্ষুভির্যজত্রः, স্থিरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यसेमदेवहितं यदायुः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। আজকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলন, এই সঙ্গে আজকে আরেকটি বিশেষ তিথি যুক্ত হয়েছে, ব্রহ্মানন্দজি মহারাজের পুণ্যজন্ম তিথি। এইরকম একটি পুণ্য দিনে আমরা সবাই সমবেত হতে পেরে, যারা শ্রোতার আসনে বসে আছেন এবং বক্তার আসনে বসে আছেন, সবাইকে এই মনোরম পরিবেশে আন্তরিকভাবে যথাযথ শ্রদ্ধা, ভক্তি, নমস্কার। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্চিত তিষ্ঠতি। ভগবান গীতামুখে বলেছেন যে ভগবান আমাদের প্রত্যেকে হৃদ মন্দিরে বিরাজ করছেন। আমরা সেটা কি অনুভব করি? যাদের যাদের কথা আমরা এতক্ষণ শুনছিলাম, সব যেন একই সুরে বাঁধা। প্রত্যেকেই এক আধ্যাত্মিক উচ্চ উত্তুঙ্গ স্তরে বিরাজ করতেন। তাই তাদের কথা বুঝতে জানতে আমাদের সেই সুরে সুর বাঁধতে হবে, তাহলেই তাদের কথাগুলো আমরা অনুভব করতে পারব। আমরা প্রত্যেকেই ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে অল্প বিস্তর অবগত, অবহিত, কিন্তু এই তিনটি বা ট্রিনিটি বা ত্রয়ী, এতে পূর্ণায়নের জন্য ছিলেন আরো আরো পার্শ্বদরাও। আমরা এতক্ষণ ব্রহ্মানন্দজির কথা শুনছিলাম, শুনতে শুনতে সে কথাই মনে হচ্ছিল। আমাদের আজকের বিষয়বস্তু বিবেকানন্দ, অভেদানন্দ ও প্রাসঙ্গিক ধর্ম প্রসঙ্গ। যখন বিবেকানন্দ অভেদানন্দ প্রসঙ্গ আসবে, তখন বিবেকানন্দের যে অনুসারী অভেদানন্দ, সেই দিকটির কথাই আমাদের বিশেষ করে মনে আসবে। স্বামীজি যেমন করে আমেরিকায় বিরাট এক প্রচার কার্যে রামকৃষ্ণ ভাবধারার একটা ভিত প্রস্তর স্থাপন করেছিলেন, সেই ভিতকে ওপর মহিরুয়ে বা সেই ভিতের ওপর অট্টালিকা তৈরি করতে অভেদানন্দজির অবদান অপরিসীম। আমরা যদি দেখি তাদের জীবনের একদম শুরু থেকে, তারা দুজনে খুব কাছাকাছি জায়গায় থাকতেন। একজন সিমলায়, একজন আহিরটোলায়। দুজনের পারিবারিকও একটি সম্পর্ক ছিল। অন্য দিক থেকে দেখলে অভেদানন্দজির বাবা ছিলেন রসিক মাস্টার, ইংরেজি শিক্ষক। তার ছাত্র ছিলেন স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত। এটি অবাক লাগবে, গিরিশ ঘোষও ছিলেন তার বাবার ছাত্র। এবং সেই সময়কার অনেক মহান ব্যক্তিত্বরা ছিলেন
এই অভেদানন্দজির বাবার ছাত্র। এই পরিবারে জন্ম। তার পারিবারিক বাতাবরণের থেকেও তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং তার বাবা যখন তাকে আবার ফিরিয়ে আনতে চেয়েছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ একটি কথা বলেছিলেন। কথাটি খুব দামি, যে রসিক মাস্টার, তোমার ছেলেকে খেয়ে ফেলেছি। এই খেয়ে ফেলা কথাটি আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমরা যে অর্থে খাওয়ার কথা ভাবি বা এই সময় যারা ভাবছি, এ খাওয়া অন্য খাওয়া। স্বামীজিকে যেমন ঠাকুর বলছে, তোর মধ্যে ফরফর করে ঢুকে যাব। সেই ছেলেটি কি মাথা খেয়ে ফেললেন? তাকে এমন খেয়ে ফেলেছেন, তিনি রামকৃষ্ণময় হয়ে উঠেছিলেন। এর পরের জীবনের ঘটনা যদি দেখেন, তার জিহ্বায় যখন মন্ত্র লিখে দিলেন, তিনি ভাবে সমাধিতে 3 দিন মগ্ন থাকলেন। এদের বরানগর জীবনে, বরানগর মঠের জীবনে, এদের যখন একটা আধ্যাত্মিক জীবন, ঠাকুরের সান্নিধ্যে যখন ছিলেন, ঠাকুর তো তাদের নিত্য পাঠ দিতেন, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে পাঠ দিতেন। তা অভেদানন্দজিকে পাঠ দেওয়ার একটি ঘটনা আপনাদের কাছে বলা প্রয়োজন। আমরা জানি কাশীপুরে ঠাকুর যখন অসুস্থ ছিলেন, সেই সময় অভেদানন্দজি অর্থাৎ কালী প্রসাদ চন্দ্র তার সেবায় নিযুক্ত ছিলেন। এই সেবা করার সময় তিনি একটি বই নিয়ে পড়তেন, যাতে টান টান হয়ে থাকে, যাতে না ঘুমিয়ে পড়ে, নিজেকে শাস্ত্রের মধ্যে ডুবিয়ে রাখতেন। তো ঠাকুর জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কি পড়ছিস এমন মনোযোগ দিয়ে? তা বললেন, জন স্টুয়ার্টসের দর্শন। তাতে কি শেখায়? বলে, যুক্তি তর্ক। ঠাকুর তখন তাকে একটি কথা বললেন, দেখ, নিজেকে মারতে হলে একটা নরুনই যথেষ্ট, কিন্তু অপরকে মারতে হলে ঢাল তরোয়াল লাগে। তা বেশ 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 পড়, তুই তো এখানে পড়াশোনা ঢোকালি। এই কথাটি কিন্তু ঠাকুর বলেছিলেন। এই বেশ বেশ, কিন্তু পড়াশোনাটাকে তিনি তারিফ করেছিলেন, বন্ধ করতে বলেননি। এখান থেকে দেখি তার এই পড়াশোনার যে আগ্রহ, এটি পরবর্তীকালে যখন বরানগর মঠে রয়েছেন, তিনি এই পড়াশোনা আর ধ্যান জপ। আমাদের একটি কথা মনে রাখতে হবে, তার জন্মের সময় তিনি নাড়ি ভুড়ি জড়িয়ে জন্মেছিলেন এবং উনি ঠাকুরের কাছে গিয়েছিলেন যোগ শিখতে। এই দুটি ঘটনা আমাদের আবারও আরেকটি প্রশ্নের অবতারণা করবে, যে তিনি যোগী ছিলেন, আজন্ম যোগী। যোগ শিক্ষা করতে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে যোগ শিক্ষাটা অন্যভাবে জিহ্বায় বীজ মন্ত্র লিখে ঈশ্বরের সঙ্গে সংযোগ করিয়ে দিয়েছিলেন। তিনি যেন জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে গিয়েছিল। এই যে যুগের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন এক নিমেষে। তবে তার পড়াশোনাটাকে তিনি কখনো বন্ধ করতে বলেননি। কাজেই তাকে যখন বরানগর মঠে দেখি, তার গুরু ভাইরা প্রত্যেকের সঙ্গে তাদের প্রত্যেকের জীবনের মধ্যে একটা বৈশিষ্ট্য ও বৈচিত্র্য ছিল। সবাই লক্ষ্য ঈশ্বরের কাছে উপনীত হওয়া বা ঈশ্বর লাভ করা বা তার সঙ্গে একাকার হয়ে যাওয়া। সেটি কেউ পাঠ, কেউ আশ্রমিক কাজ, কেউ জপ ধ্যান, নানাভাবে যুক্ত থাকতে পারে। তা অভেদানন্দজি এই পড়াশোনার মধ্যে খুব নিমগ্ন থাকতেন আর জপ ধ্যানে খুব নিমগ্ন থাকতেন। আমাদের এখানে একটি কথা মনে থাকবে, বরানগর মঠে তিনি একবার এই গরমের সময় ধুলোর উপর মরার মতো পড়ে রয়েছে। কেউ কেউ বলেছেন যে কিচ্ছুটা বোধহয় তার পক্ষে কষ্টকর হচ্ছে, আর এক গুরুভাই বলেন, না না,
ওশালা এভাবেই ধ্যান করে। কাজেই তিনি এক ধ্যানী যোগী, আবার তার এই পাঠ পড়াশোনা দেখে মনে হয় জ্ঞানী। তাই এই যখন তার জীবনের এইরকম একটি চলার পথ তৈরি হয়েছে, এরকম সময় কেউ একজন নালিশ করেছিলেন স্বামীজির কাছে, এ কালী এই শারীরিক পরিশ্রম তেমন করে না, বা আমাদের কাজ থেকে একটু বিরত থাকে। স্বামীজি সেখানে তার গুরু ভাইয়ের প্রতি যে কি স্নেহ, কি ভালোবাসা। আমরা লিডার কাকে বলবো? লিডার সার্ভেন্ট অফ অল। স্বামীজি এইরকম এক লিডার। এত বড় লিডার আজ আমরা দেখিনি, এত বড় লিডার আর খুঁজে পাওয়া যাবে না। তিনি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, নিয়ে আয়, তোদের কত হাঁড়ি হান্ডা আছে, নিয়ে আমি মেজে দিচ্ছি। তোদের যদি একটি ভাই পড়াশোনা নিয়ে থাকে তাতে অসুবিধা কি? এই যে পড়াশোনা তিনি নিজেও পছন্দ করতেন, তার গুরু ভাইও পছন্দ করতেন, এবং এটি পরবর্তীকালে যে কাজে লাগবে সে অন্তর্যামী ভগবান শ্রীরামকৃষ্ণ জানতেন বলেই পড়াশোনাটাকে তিনি নিষেধ করেননি, বলেছিলেন তুই এখানে বেশ পড়াশোনা ঢোকাবি। এর পরবর্তীকালে স্বামীজি যখন শিকাগো বক্তৃতায় আশ্চর্য বক্তা রূপে উপনীত হয়েছিলেন, তাকে তার পরিচয় পত্র জোগাড় করতে এ সময় আর এক রকম ভূমিকায় দেখি অভেদানন্দজিকে। যখন যে তিনি একজন এইরকম এক ভারতবর্ষের এমন এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব, স্বামীজির কথা স্বামীজি নিজেই একবার বলে ফেলেছেন মুখ ফসকে, আই এম কন্ডেন্সড ইন্ডিয়া। ভারত আত্মার ঘনীভূত রূপ, অধ্যাত্মবাদে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের এক ঘনীভূত রূপ স্বামী নিজেই। এটা তিনি কখনো কখনো মুখ ফসকে বলে ফেলতেন। তিনি যখন বিশ্বের দরবারে গিয়েছেন এবং সে ঠাকুরের নির্দেশে মাও অনুমতি দিয়েছিলেন, সেখানে তার পরিচয় পত্র চাওয়া হয়েছিল যে তিনি ভারতবর্ষের প্রতিনিধি কিনা। সেই সময় টাউন হলে একটি সভা করে তার পরিচয় পত্র ভারতবর্ষ থেকে তৈরি করে দিতে হয়েছিল। এই উত্তরপাড়ারই রাজাকে দিয়ে সেই সভা সভাপতি হতে চাইছিলেন না কেউ। এই সভা করায় স্বামী অভেদানন্দের বিশেষ ভূমিকা ছিল। তাহলে আমরা দেখছি যে স্বামীজির সঙ্গে অভেদানন্দজির একটা বিরাট সম্পর্ক। এই সম্পর্কটা তিনি তার গুরু ভাইয়ের প্রতি যে কি একটা সম্পর্ক, সেটি তিনি যেমন করে সেই পরিচয়পত্র জোগাড় করলেন। এরপর স্বামীজি শিকাগোর বক্তৃতা বিশ্বব্যাপী তার একটা বিরাট পরিচিতি করল, এবং সেই পরিচিতি শুধু এরকম না, মানুষ দেখল নতুন এক নতুন ইউনিভার্সাল ব্রাদারহুড, যেখানে সবাই বলছে লেডিস জেন্টলম্যান, লার্নেড অডিয়েন্স, সেখানে স্বামীজি বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই যে বিশ্ব একটা ভ্রাতৃত্ব বোধ যেটি জাগিয়ে দিয়েছিলেন, এবং সেইটি মানুষের মধ্যে একটা নবজাগরণের সূচনা হয়েছিল। আজকের মতো এত তাৎক্ষণিক, এত দ্রুত মাধ্যম কোনো ছিল না, কিন্তু তখন যে মাধ্যমে এটির সূত্রপাত ঘটেছিল সেটাকেও আমরা এই বিশ্বায়নের সঙ্গে তুলনা করতে পারি। প্রতিটি মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিলেন, এবং বিশ্ববাসী যেন সেই সময় একাত্ম হয়ে গিয়েছিল। আমরা এই কথাটা বললে প্রশ্ন দেবে, বিশ্ববাসী অর্থাৎ সমস্ত ধর্মের যখন প্রতিনিধি সেখানে উপনীত, সেই সময় তিনি যখন এই ভারতের সনাতন ধর্মের এমন এক ধর্মের কথা বললেন, যে ধর্ম সমস্ত ধর্মের মাতৃস্বরূপ, যে ধর্মের কাছে সমস্ত ধর্ম ঋণী,
এই রকম ধর্মের তিনি প্রাচীন ঋষিদের প্রতিনিধি হয়ে তিনি যে উপনীত হয়েছিলেন, তাতে ভারতবর্ষ নতুন করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হলো। ভারতবর্ষ একটা ভূখণ্ড ছিল, আমেরিকা একটা ভূখণ্ড ছিল, কলম্বাস তবু তাকে বলা হয় তিনি আবিষ্কার করেছিলেন। এখানে পাশ্চাত্যের দরবারে ভারতবর্ষের এক নতুন পরিচিতি নতুন করে আবার সেখানে আবিষ্কৃত হলো স্বামীজির কথায়। এরপর স্বামীজি যখন ফিরে আসবেন ঠিক করেছেন, তখন এই ভারতবর্ষের বেদান্তের ধারা যাতে ওখানে প্রচারিত হোক। এটা প্রচারিত বললে যতটা এর মূল্যায়ন হবে, তার থেকে বেশি বলা আমার মনে হয় প্রয়োজন যে এই বেদান্তের যে অমরত্বের সন্ধান দেয়, যে ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলে, একটা মানুষের আত্মার সঙ্গে সংযোগ করিয়ে দেয়, সমস্ত মানুষ যে অমরত্বের পথে পথিক হতে পারে, সমস্ত মানুষের মধ্যে একটা চিরন্তন সত্তা আছে যা আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়, যে অনন্ত আনন্দের সন্ধান, যেটি প্রায় আমরা অবগত ছিলাম না। আমরা যন্ত্র সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের যে হার্দিক সভ্যতা, সেটি থেকে আমরা অনেক দূরে ছিলাম। সেইটা তিনি সেইখানে জানিয়ে দেওয়ার পর তার মনে হলো বিশ্ববাসীকে এইটি জানানো প্রয়োজন। কিন্তু এই যুগের ঋষি, এই যুগের কি প্রয়োজন? এই যুগের মানুষ যে যন্ত্র সভ্যতার দিকে ছুটে চলেছে, কিন্তু হার্দিক সভ্যতাকে ভুলে যাচ্ছে। সুতরাং সেটিকে জানিয়ে দেয়া তার যে কর্তব্য, সেই কর্তব্য বোধে তিনি বিশ্ববাসীকে সেদিন নাড়া দিয়েও ভেবেছিলেন যে এটি যাতে ধারাবাহিকতা থাকে। সেজন্য তিনি এরপর তার একে একে গুরু ভাইদের ডেকে নিয়ে যান। আমরা জানি শ্রীরামকৃষ্ণের বার্তাই তিনি পৌঁছে দিয়েছিলেন, কিন্তু তার নাম উচ্চারণ না করলেও কিন্তু তার বার্তাই তার মধ্য দিয়েই ধ্বনিত হতো। এরপর আমরা দেখি গুরু ভাইদের একের পর এক ডেকে নিয়ে গেছেন এবং আমেরিকায় এই বেদান্তের কথাই সকলকে শুনিয়েছেন, অর্থাৎ অমরত্বের বার্তা। সেখানে তিনি সেই কাজ যাতে বজায় থাকে, এই রকম সময়ের একটি ঘটনা আমাদের উল্লেখ করা প্রয়োজন। একদিন স্বামীজি যখন ভারতবর্ষে ফিরে আসবেন ঠিক করেছেন, এই সময় তিনি অভেদানন্দজিকে ডেকে পাঠালেন যে কালী কোথায়, কালীকে পাঠাও। তাকে এরকম একটি বক্তৃতা সভায় তিনি নিজে বক্তৃতা দিতে দিতে স্বামীজি বলছেন, আগামীকাল আমার পরিবর্তে আমার এই গুরু ভাই কলকাতা থেকে এসেছে, এ তোমাদের বেদান্তের কথা শোনাবে। অভেদানন্দজি তো অবাক হয়ে গেলেন, এ কি, আমি তো কখনো বক্তৃতা দিইনি, কি করে বক্তৃতা দেব? স্বামীজি বললেন, আমি কি বক্তৃতা দিতাম? আমাকে তো তিনি করিয়ে নিয়েছেন। তিনি অর্থাৎ ঠাকুর, তিনি করিয়ে নিয়েছেন, বলিয়ে নিয়েছেন, তিনি তোমাকে করিয়ে নেবেন, বলিয়ে নেবেন। কি বলবো? বা তুমি যেটা নিয়ে তর্ক করতে দিনরাত বেদান্ত, সেটা নিয়েই বলবে। তার সেই ফার্স্ট মেডেন স্পিচ ছিল অ্যান ইন্ট্রোডাকশন ফিলোসফি অফ পঞ্চদশী। এটাই ছিল তার ফার্স্ট মেডেন স্পিচ। এবং শ্রোতার আসনে স্বামীজি, যে আমার পরিবর্তে আমার গুরু ভাই বলবে। এই যে তিনি বক্তৃতা আসলে শোনার পরে তিনি কি বললেন দেখুন। তিনি তো ত্রিকালজ্ঞ ঋষি স্বামীজি,
বললেন, ইভেন আই পেরিশ আউট ফ্রম দিস প্লেন, মাই মেসেজ উইল বি সাউন্ডেড টু দিস ডিয়ার স্লিপ, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল হিয়ার ইট। যখন আমি এই স্থূল শরীরে থাকবো না, তখন আমার বার্তা আমার এই প্রিয় গুরু ভাইয়ের কণ্ঠে ধ্বনিত হবে এবং জগৎ তা শুনবে। আমরা দেখি এরপর স্বামী অভেদানন্দজির দীর্ঘ 25 বছর আমেরিকায় বেদান্ত প্রচার। সেই বেদান্ত প্রচার এর মধ্যে স্বামীজি ভারতবর্ষে ফিরে আসার আগে একদিন মার্গারেট এলিজাবেথ নোবেল, যে বেদান্ত নিয়ে প্রশ্ন করত স্বামীজিকে, এবার তাকে বলছে, দেখো কালি এর নাম মার্গারেট, এর কথা তোমায় বলেছিলাম, এ একজন শিক্ষয়িত্রী, খুব ভালো মেয়ে, গুড সোল, এ খুব বেদান্ত নিয়ে প্রশ্ন করে। আর তাকে বলে দিলেন, এই আমার গুরু ভাই কালী, এই কলকাতা থেকে এসছে, এ অহর্নিশি বেদান্তে ডুবে থাকে, এখন থেকে এই তোমাদের বেদান্ত পড়াবে। আমেরিকাতে অভেদানন্দ মজের সঙ্গে মার্গারেট নোবেলের পরিচয় হয়েছিল। তা এটি একটি বিশেষ ঘটনা। আর অভেদানন্দজি মহারাজ সেখানে নিত্য বেদান্ত প্রচার করত। একবার স্বামীজি বলেছিলেন যে তিনি যে আমেরিকা একটা ভিত করতে চেয়েছিলেন, বেদান্ত প্রচারের স্থায়ী পার্মানেন্ট হেডকোয়ার্টার করতে চেয়েছিলেন। আমরা কদিন আগে একটি বক্তৃতা শুনছিলাম, যেটি সবচেয়ে আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তা স্বামীজি যখন ছিলেন তখন ভাড়া বাড়ি থেকে সেই বেদান্ত প্রচার হতো। এরপর অভেদানন্দজি সেটি পার্মানেন্ট ভাবে প্রচার করার জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, এবং স্বামীজি তাতে খুব খুশি হয়ে বলেছিলেন যে আমি আমেরিকায় 3-3বার করাঘাত করেছি, কেউ সাড়া দেয়নি, তুমি সেটি স্থায়ী একটি বাসস্থান করেছে জেনে আমি খুশি হয়েছি। এবং খুশি কিরকম হয়েছি দেখো, এই আনন্দ নিয়ে আমি মারা যাব, তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। ঠিক পত্রটি যেমনটি তিনি লিখছেন ঠিক কাজে তেমনি মিলে যাচ্ছে। তিনি তো তৈকালজ্ঞ ঋষি, লিখছেন এভাবে, thrice I knocked at the door of New York, but it did not respond. Well, brother, you have established our permanent headquarters in New York. This is the first time I have found our own home in New York. আবার আরেকটি জায়গায় লিখছেন, আমি আর বেশি দিন শরীরে নেই, তোমার সঙ্গে আমার এই শেষ দেখা, কিন্তু তুমি যে একটি স্থায়ী বাসস্থান করেছ, এতে কি আনন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আসলে স্বামীজি ছিলেন স্বপ্ন সাধক। তিনি যা যা বলতেন তাই তাই করতেন, যার স্বপ্ন দেখতেন তার রূপ দিতেন। বলেছিলেন আগামী 50 বছর পরে ভারত স্বাধীনতা লাভ করবে, করেছে তাই। তা তিনি বলছেন যে তোমার সঙ্গে আর আমি বেশি দিন নেই, আর দেখা হবে না। এই যে এরপর আর দেখাও হলো না। স্বামীজির শরীর চলে গেছে। 1902 আমেরিকাতে তার একটা স্মরণ সভার আয়োজন করলেন অভেদানন্দজি। তখন অভেদানন্দজি আমেরিকায়। আমাদের মনে রাখতে হবে, স্বামীজির শরীর চলে গেছে 1902, স্থূল শরীর, কিন্তু তিনি বলেছিলেন আমার বার্তাই আমার প্রিয় গুরু ভাইয়ের কণ্ঠে ধ্বনিত হবে, এবং তার বার্তা যে গুরু ভাইয়ের কণ্ঠে ধ্বনিত হতো সেটি সেখানকার শ্রোতারা অনুভব করতেন। এরপরে একটি চিঠি আমরা যদি আজকে ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথি যদি স্মরণ করি ভালোই হবে। ব্রহ্মানন্দ মহারাজ একটি চিঠিতে লিখছে, ভাই কালী,
নরেন যখন চলে গেল, মনে হলো আমেরিকায় বেদান্ত প্রচার বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন দেখছি দিনে দিনে আরো ভালো হচ্ছে। আমার কি মনে হয় জানো, নরেন তোমার মধ্যে দিয়ে কাজ করছে। এটা ব্রহ্মানন্দ মঠের একটি চিঠিতে রয়েছে। সেই সময় মঠের অবস্থা খুব একটা ভালো ছিল না। ব্রহ্মানন্দ মঠ বলেছিলেন, কিছু তুমি এখানের জন্য পাঠিয়ে দাও। তিনি সঙ্গে সঙ্গে $250 পাঠিয়ে দিয়েছিলেন। সেই সময়টা আমরা অবাক হয়ে যাই। তিনি যেখানে গিয়েছেন, একজন প্রফেসর সেভিয়ার বলছেন, অভেদানন্দ ইজ এ বর্ন টিচার, হি উইল হ্যাভ সাকসিড এভরিওয়্যার। বলছেন যেখানে যাবেন তিনি সবকিছুতে তিনি সার্থক হবেন। প্রচারক, কর্ম, ধ্যান, যোগ, মেডিটেশন, যেদিকেই যাবেন দেখবেন সেদিকে তিনি সার্থক রূপ। একজন প্রশ্ন করেছিলেন যে এখন বেদান্ত প্রচার এত হচ্ছে, চারিদিকে যন্ত্র সভ্যতা এগিয়ে গেছে, কিন্তু কিরকম শ্রোতা হয়? শ্রোতার পরিসংখ্যান শুনে বলে, এত বছর সেই স্বামীজির সময় থেকে বেদান্ত প্রচার চলছে, এত শ্রোতা কম। তা আরেকজন বললেন, কেন? অভেদানন্দজির সময় যে নথি পাওয়া যাচ্ছে, সেই বেদান্ত তার সময় যে পত্রিকা ছিল তাতে যে পাওয়া যাচ্ছে, এরকম এত লোক হতো, 6000 লোক হতো কি করে? হল ভাড়া করে বক্তৃতা। তখন একজন বললেন, দেখুন উনি হচ্ছেন বেদান্ত, এম্বডিমেন্ট অফ বেদান্ত, উনি বেদান্তের মূর্ত প্রতীক। তা উনি এমন বেদান্তের কথা বলতেন যা শোনার জন্যে মানুষ সবাই ভিড় করত, এক নতুন আনন্দের সন্ধান পেত। কাজেই এই যে ভারতবর্ষের যে বেদান্ত, এই বেদান্ত হচ্ছে অমরত্বের বাণী। স্বামীজি, অভেদানন্দজি এবং পরম্পরাক্রমে রামকৃষ্ণ পরিমণ্ডলে সেই বার্তা আজও ধ্বনিত হয়ে চলেছে। আমাদের মনে হয় এই বেদান্তের বাণী আমাদের সেই অমরত্বের পথে নিয়ে যাবে। মানুষ মরণশীল, সেই মরণশীল জীব মৃত্যুকে তাকে একদিন নিশ্চয়ই আহ্বান জানাবে। কিন্তু তবু এই সীমিত জীবনের মধ্যে যদি আমরা বেদান্তের সেই অমরত্বের সন্ধান একটু লাভ করতে পারি, বা জানতে পারি, বা একটু জ্ঞান বর্ধিত করতে পারি, বা নিজেকে মনোনিবেশ করতে পারি, যদি চর্চা করতে পারি, তাতে মন্দ কি? তবে আজকে আমরা সবাই এখানে যে উপনীত হয়েছি, বিভিন্ন বক্তার মুখে বিভিন্ন কথা শুনব, কিন্তু সবাইকে কিন্তু একমুখী করেন এই শাস্ত্র। শাস্ত্র কেন না, শাসা ইতি ইতি শাস্ত্র, যা আপনাকে আমাকে সকলকে, রাজাকে প্রজাকে সবাইকে শাসন করে শাস্ত্রের নিরিখে। সুতরাং এই শাস্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আর আমরা ঠাকুর, মা, স্বামীজি বা তার পার্শ্বদের স্বামীজি, অভেদানন্দজি যে কথাগুলো শুনি আমরা, বা মায়ের কথা, নিবেদিতার কথা, সেও কিন্তু শাস্ত্র ছাড়া নয়। তাদের জীবনই শাস্ত্রময়। তাদের কথা ওই শাস্ত্রের যেন মর্ম কথা তাদের মতো করে তারা আমাদের কাছে উপহার দিয়েছেন। আজকে এই মনোরম দুপুরে আপনাদের সঙ্গে উপনীত হতে পেরে আরো একবার আপনাদের যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। জয়তু রামকৃষ্ণ।